Hello friends, how are all of you? Hope you are doing well. I am fine. আজকে আমি আসছি ভয়েস পার্ট 2তে। গত ক্লাসের মধ্যে আমরা প্রিভিয়াস লেসন প্রিভিয়াস ভিডিওতে আমরা ভয়েস পার্ট 1 এর উপর কাজ করেছি। ওখানে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর কাজ করেছি আমরা। ভয়েসের মধ্যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তারপর আবার এক্সেপশনাল রুলস ওখানে রয়েছে। পার্ট 2 এর মধ্যে আমি মূলত এক্সেপশনাল ওয়ান্সগুলো কাজ করব। পার্ট 3তে গিয়ে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভটার কাজ করব। তার মানে ভয়েসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটাই গুরুত্বপূর্ণ। ইন্টারোগেটিভের মধ্যে যেহেতু একটু ঝামেলা রয়েছে, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভটা লাস্ট স্টেজের মধ্যে কাজ করব। এক্সেপশনালগুলো মোটামুটি এখন কাজ করে ফেলি আমরা। ভয়েস একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও ট্রান্সলেশনের মধ্যে আমি যে প্রিভিয়াস লেসনগুলো দিয়েছি, টেন্সের স্ট্রাকচার, ট্রান্সলেশন দিয়ে কিভাবে টেন্স বুঝতে হবে বা কোন কথাগুলো টেন্সে পড়বে, কোন কথাগুলো ভয়েসে পড়বে, ওগুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখানো হয়েছে। যেমন টেন্স শিখিয়েছি, ভয়েস শিখিয়েছে, ওখানে টেন্স ভার্সেস ভয়েস, আবার কিভাবে কোন কথাগুলো টেন্সে কোন কথাগুলো ভয়েসে এগুলো বোঝানো হয়েছে। তো একাডেমিক লাইফের মধ্যে আমাদের ভয়েস চেঞ্জিংয়ের দরকার পড়ে খুব বেশি, সেই জন্যই এই চেঞ্জিংগুলো দেখানো। প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কীভাবে পরিবর্তনগুলো হয়ে থাকে সেটা দেখিয়েছি। আজকে দেখাতে যাচ্ছি এক্সেপশনালগুলো। প্রথমে যাচ্ছি, যদি আমি স্ট্রাকচার দিয়ে দেখাতে থাকি, এখানে গ্রুপ ভার্বের কথা যদি বলি, যেমন হি হি লুকস আফটার হিজ প্যারেন্টস। He looks after his parents. এখানে গ্রুপ ভার্ব কি? গ্রুপ ভার্ব বলতে আমরা বুঝি সেটা হচ্ছে ভার্বের সাথে প্রিপজিশন যুক্ত হয়ে যখন একটা পার্টিসিপিয়েন্ট আকারে অর্থ প্রকাশ করে তাকে গ্রুপ ভার্ব বলা হয়। তো এটা এক্সেপশনাল কিছুই না। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করে ফেললাম। His parents are looked after বাই হিম। তো এখানে অনেকে বলতে পারেন যে হ্যাঁ, এখানে দেখানোর কি এমন হয়েছে। এখানে দেখানোর আসলে হয়েছে যে দুইটা প্রিপজিশন পাশাপাশি বসলে অনেকে এটা অদ্ভুত মনে করে যে হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে, বা হচ্ছে এই যে ভার্বের সাথে যে আমার প্রিপজিশনটা, এটা কখনোই বিচ্ছিন্ন হবে না, এটা সবসময় সাথে থাকবে, জাস্ট এটুকুই দেখানো, আর কিছুই নেই। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা যদি আমি দেখাই ফ্যাক্টিটিভ ভার্ব, যেমন হি সিলেক্টেড মি চেয়ারম্যান। আমরা প্রায় সময় অবজেক্টের মধ্যে দুইটা অবজেক্ট দেখে থাকি। দুইটা অবজেক্ট যদি দেখি, প্রথমটা ব্যক্তিবাচক হয়, পরে বস্তুবাচক হয়ে থাকে, এটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। তো আমরা সাধারণত ব্যক্তিবাচকের দিয়ে কাজ করি, কিন্তু এইখানে এই দুইটা ওয়ার্ড কিন্তু দুইটাই কোনোভাবে অবজেক্ট নয়। এখানে অবজেক্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো আমরা ওই সব ঝামেলার মধ্যে যাব না। আমরা দুইটা অবজেক্টের মতো দেখলে প্রথমটাকে ধরে কাজ করে দিব। আমি আবার বলছি, এটা মি হচ্ছে অবজেক্ট, এই চেয়ারম্যান এটা কিন্তু কমপ্লিমেন্ট। এটা মূলত ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বের 5টা ওয়ার্ড ব্যবহৃত হয়ে থাকে ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে, যেমন ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, চুজ, মেক বা মেট। এগুলো ফ্যাক্টিটিভ ভার্বে ব্যবহৃত হয়ে থাকে। ফ্যাক্টিটিভ ভার্বের সংজ্ঞা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও অন্য ওয়ার্ড ভিত্তিতে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। তার মানে চেয়ারম্যান এটা কোনো অবস্থাতে অবজেক্ট নয়, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এটার পরিপূরক, মিনিংফুল করার জন্য এখানে বসানো হয়েছে। আমি আবার বলছি, দুইটা অবজেক্টের মধ্যে দেখলে আমরা প্রথমটাকে ধরে কাজ করে দেবো। দুইটা অবজেক্ট, এটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। আচ্ছা, তো দুইটা অবজেক্টের মতো দেখলে আমরা প্রথমটাকে ধরে কাজ করে দেবো, তাহলে আমাদের আর তেমন একটা ঝামেলা হবে না ওখানে। ওটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডাইরেক্ট অবজেক্ট, বা হচ্ছে কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, এটা আর ঝামেলা হবে না। এই জন্য বলে যে দুইটা অবজেক্টের মতো দেখলে প্রথমটাকে ধরে আমরা কাজ করে দিব। কিন্তু এটা আসলে মূলত হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্বের বিষয়। এখানে এটা অবজেক্ট, এটা কমপ্লিমেন্ট। আমি বারবার বলেছি, কেউ কিন্তু কোনোভাবেই দুইটাকে অবজেক্ট হিসেবে ধরে নেবেন না। এটা অবজেক্ট, এটা কমপ্লিমেন্ট। তো যদি বলা হয় যে হ্যাঁ, এত কথা কিসের, এত কথা এই জন্য দুইটা অবজেক্টের মতো দেখলে আমরা প্রথমটাকে ধরে ভয়েস করে দেব। কিন্তু আমরা যদি কখনো পরের বা হচ্ছে এখানে পরেরটা এই চেয়ারম্যানকে ধরে যদি আমরা বেসিক করি, তাহলে কিন্তু ভুল হবে। তো আমরা যদি দুইটা অবজেক্টের মতো দেখি, প্রথমটাকে ধরে কাজ করে দেবো। যেমন হচ্ছে এখানে আই ওয়াজ
সিলেক্টেড, আই ওয়াজ সিলেক্টেড চেয়ারম্যান। যদি আমি এটাকে প্রথমটাকে ধরে কাজ করে দিই, তাহলে সেটা কি দুইটা অবজেক্ট হলো, রিটেন্ট অবজেক্ট হলো, নাকি ফ্যাক্টরি ভার্ব হলো, এগুলো আর আমার চিন্তা করতে হবে না। এই জন্য আমি সহজভাবে এখানে আসলে গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে অনেক জায়গায় কিছু গভীর বিষয় কাজ করে। প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে কিছু ডিপ বিষয় কাজ করে থাকে, এগুলো আমাদের মনে রাখা খুব কঠিন হয়ে পড়ে। তো আমরা মোটামুটি যতটুকু সহজভাবে ধরতে পারি সেভাবেই মোটামুটি চেষ্টা করব। আই ওয়াজ সিলেক্টেড চেয়ারম্যান বাই হিম, এভাবে কাজ করব। আচ্ছা, তাহলে আমি কি করেছি, গ্রুপ ভার্বের কাজ করেছি, ফ্যাক্টরি ভার্বের কাজ করেছি। তারপরে যাচ্ছে আমি এখন যদি কোয়েসিভ ভার্বের কথা বলি, কোয়েসিভ প্যাসিভ, যে ভার্ব অ্যাক্টিভে থাকা সত্ত্বেও প্যাসিভের অর্থ প্রকাশ করে তাকে কোয়েসিভ প্যাসিভ বলে। কোয়েসিভ মানে হচ্ছে হাফ, তো কোয়েসিভ প্যাসিভ মানে হচ্ছে হাফ প্যাসিভ। যদি বলে আর হাফ কার কাছে গেল, একটি ভয়েসের মধ্যে রয়েছে সেটা। হানি টেস্ট, হানি টেস্ট সুইট। আমরা বলি যে চারটা, আমরা সবসময় ভয়েসের কাজ করার সময় একটি ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট নিয়ে যাই, কিন্তু চারটা জায়গায় আমাদের এই শুরু থেকে যায়, শুরু থেকে মানে এই পাশ থেকে যায়। যেমন আমি এখানে বললাম কোয়েসি প্যাসিভ, কোয়েসি প্যাসিভ, সামনের দিক থেকে যাচ্ছি, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে খুব সহজভাবেই বলতে পারবো হানি ইজ টেস্টেড, হানি ইজ টেস্টেড সুইট, এইভাবেই। তো আমি বলেছি চারটা, আমরা সবসময় একটি ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এইভাবে চেঞ্জ করি, কিন্তু আমরা চারটা জায়গায় এই পাশ থেকে যাব। যেমন হানি টেস্ট উইট, হ্যাঁ সাবজেক্ট দিয়েছি, এমিসার দিয়েছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট পার্টিসিপল, এইভাবেই কাজ করা। তো চারটা জায়গার মধ্যে আমি প্রথমে নিয়েছি কি কোয়েসিভ প্যাসিভে গিয়েছি। এরপরে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস অবজেক্টবিহীন যদি থাকি, যেমন দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং, এটা প্যাসিভ হচ্ছে কি এই পাশ থেকেই যাচ্ছি, দ্য বুক ইজ বিং, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। আমি একটা লিখেছি আর লিখবো না, কিন্তু আরও বলে দিতে পারবো। যেমন হচ্ছে দ্য কাউ ইজ মিল্কিং, দ্য কাউ ইজ বিং মিল্কড, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিং বিল্ট, এইভাবেই। তো আমার কয়টা গিয়েছে, দুইটা গিয়েছে। এবার হচ্ছে যে যাচ্ছি 3 নাম্বার, হি কিল্ড হিমসেলফ, এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ ভার্বের ক্ষেত্রে, যে ভার্ব রিফ্লেক্সিভ প্রনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলা হয়। হিমসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফস, হারসেলফ, দ্যামসেলফস, ইয়োরসেলফ, এইভাবেই। তো আবারও আমরা এই পাশ থেকে যাচ্ছি, আমি বলেছিলাম চারটা জায়গায় পড়েছে, সামনের দিক থেকে যেতে থাকবে। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এইভাবেই কথা। তারপরে যাচ্ছে, হ্যাঁ লাস্ট স্টেপে লিখতে পারবো 4 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে দে হেল্প ইচ আদার হচ্ছে দুইজনের মধ্যে, ওয়ান অ্যানাদার হচ্ছে অনেকজনের মধ্যে, ইচ আদার এগুলো হচ্ছে এটাকে রিসিপ্রোকাল ভার্ব বলা হচ্ছে। যে ভার্ব রিসিপ্রোকাল প্রনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তাকে রিসিপ্রোকাল ভার্ব বলা হয়। আমি যদি প্যাসিভের কাজ করি, দে আর, এই যে এই পাশ থেকে যাচ্ছে, দে আর হেল্পড বাই ইচ আদার, তার মানে কয়টা, আমরা চারটা জায়গার মধ্যে দেখলাম ভয়েস। আমরা সবসময় জানি একটি ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, কিন্তু চারটা জায়গার ক্ষেত্রে শুরু থেকে যায়। যেমন কোয়েসিভ প্যাসিভ ভার্বের ক্ষেত্রে, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অবজেক্ট বিহীনের ক্ষেত্রে, তারপর রিফ্লেক্সিভ ভার্বের ক্ষেত্রে, বা রিফ্লেক্সিভ প্রনাউন অবজেক্ট হওয়ার ক্ষেত্রে, বা হচ্ছে আবার রিসিপ্রোকাল ভার্ব বা রিসিপ্রোকাল প্রনাউন অবজেক্টের ক্ষেত্রে এইভাবে কাজ করা হয়। আমরা বারবার দেখবো এবং সেন্টেন্সগুলো আমি যেভাবে বলেছি এভাবে আমরা বারবার খাতার মধ্যে লিখে চেষ্টা করবো বোঝার। ভয়েস একটা জটিল প্রক্রিয়া, আসলে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম যদি আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করি তাহলে প্রত্যেকটা আসলে একটু জটিল। আমরা সিনসিয়ারলি, যদি এটা একটু কষ্ট হবে, আমরা বোঝার চেষ্টা করব, কারণ একবার কমপ্লিট করলে আমাদের সারা জীবনের জন্য হয়ে যায়, নতুন করে আর কোনোটাই শিখতে হয় না। আচ্ছা, তো আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি কারণ এটা যেটা বাস্ট, সেই জন্যই। তো এরপর যাচ্ছি আমি সেকেন্ড স্টেপের মধ্যে যাচ্ছি। এবার
সেকেন্ড স্টেপে যাচ্ছি। সবাই সাথে সাথে বোঝার সাথে সাথে খাতার মধ্যে লিখে ফেললে খুব সুন্দরভাবে বোঝা যাবে। আচ্ছা, আমি ওই সময় প্রথম দিকে একটা বিষয় বলে আসিনি, সেটা হচ্ছে এখানে আমার দুইটা চ্যানেল রয়েছে। প্রথমটা হচ্ছে লার্ন অ্যান্ড এনজয় ইংলিশ, এটা ইংলিশে লেকচার। ওখানে লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইংলিশ, এটা হচ্ছে বাংলায় লেকচার। লার্ন অ্যান্ড ইংলিশ এনজয় ইংলিশের মধ্যে প্রায় 82 কন্টেন্টস ওখানে দেওয়া হয়েছে। ওখানেও এই ভয়েসের যেভাবে এখানে বোঝাচ্ছে ওখানেও ওইভাবে বোঝানো হয়েছে। জাস্ট ওখানে লেকচার ছিল ইংলিশে। অনেকে হ্যাবিচুয়েটেড না ইংলিশে লেকচার শোনে বা হচ্ছে কমফর্ট ফিল করে না, দ্যাটস ওয়াই আমি এখানে বাংলায় বোঝানোর জন্য অন্য একটা চ্যানেল খুলেছি, লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইংলিশ। সবাই দুইটাতেই সাবস্ক্রাইব করে রাখবেন যখন যেটা ভালো লাগে। তবে আমি সবসময় সাজেস্ট করি যে ইংলিশটা শোনার জন্য, কারণ হচ্ছে আমরা যদি ইংলিশ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়ি, স্পিকিং এবং লিসেনিং স্কিলটা আমাদের খুব সহজে চলে আসবে, আমরা ওইরকম সুযোগ পাই না। কিন্তু তারপরও যতই বলি না কেন অনেকে এগুলো কমফর্ট ফিল করে না, দ্যাটস ওয়াই 2 চ্যানেলস আর দেয়ার। যেটা ভালো লাগে সেটা দেখেন, সেখান থেকে হেল্প নিন। আচ্ছা, এরপরে আসি বেয়ার ইনফিনিটিভের একটা কথা রয়েছে। বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভের একটা কথা। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভের মতো অনেকগুলো ওয়ার্ড রয়েছে, অত ডিটেলসের মধ্যে যাব না। যেমন হচ্ছে যে হি হেল্পস, হি হেল্পস মি, হি হেল্পস মি সরি, হি হেল্পস মি রাইট ইংলিশ, হি হেল্পস মি রাইট ইংলিশ। আচ্ছা, তো এইখানে কথা হচ্ছে, আমি যদি খুব সহজভাবে বলে, আমরা জানি সবসময় যে কোনো টেন্সে হোক না কেন সাবজেক্টের পরে বার পরে যদি বার বসাতে যাই তাহলে 2+ বার বসে। সাবজেক্টের পরে বারের পরে যদি বারবার প্রেজেন্ট ফর্ম বসাতে যাই 2+ বার বসে। যেমন হি কেম টু হেল্প মি, টু হেল্প 2+ বার, এটা হচ্ছে মূলত একটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ বার। তো এইবার এটাই হচ্ছে সাদা নেম, দে ওয়েন্ট দেয়ার টু কালেক্ট ওয়াটার, টু কালেক্ট ইনফিনিটিভ। কিন্তু আমরা যদি কখনো দেখি সাবজেক্টের পরে বারের পরে বারটা টু ছাড়া বসে আছে, টু বিহীনভাবে বসে আছে, তাহলে আমরা তখন এটাকে বলি বেয়ার। বেয়ার মানে হচ্ছে খালি বা নগ্ন। তো সাবজেক্টের পরে বারের পরে যখন আমরা 2+ বার দেখি প্রেজেন্ট ফর্ম, তখন এটাকে বলি ইনফিনিটিভ। কিন্তু আমরা যদি সাবজেক্টের পরে বারের পরে বারটা যদি টু ছাড়া দেখি, তখন আমরা এটাকে বলি বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভের কিছু ওয়ার্ড রয়েছে, সবগুলো ওই কমনলি ইউজ হয় না আসলে। তো তারপরে যদি বলি, বেয়ার ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে মূলত হেল্প, মেক, সি, ওয়াচ, তারপর হচ্ছে লেট, ডু, এইসব শব্দগুলো। তবে মোস্ট কমনলি মেক, তবে মোস্ট কমনলি ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে হেল্প, মেক, এই দুইটাই সবচাইতে বেশি ব্যবহৃত হয়ে থাকে। অন্যগুলো সি, ওয়াচ, লেট, ডু এগুলো ব্যবহৃত হয়, কিন্তু ওগুলো ওই রকম কমন ভাবে ব্যবহৃত হয় না। যেমন হচ্ছে যে ওই যে আই সি হিম গো, আই ওয়াচ হিম, এইরকম কথাগুলো, বা হচ্ছে আই ওয়াচ হিম রাইট সামথিং। তবে আমরা বেশিরভাগ হেল্প এবং মেকের ক্ষেত্রে দেখি এটা। আমি আবার বলি খুব সহজভাবে, হ্যাঁ, যদি বলে যে এত গ্রামাটিক্যাল হিসাব নিকাশ মনে রাখবো কীভাবে এই পৃথিবীতে, আসলে এটা হচ্ছে শুধু গ্রামারের ক্ষেত্রে এই বিষয়টা মনে রাখলেই চলবে। আপনি যখন ফ্রি রাইটিংয়ের মধ্যে থাকবেন, কনভারসেশনে থাকবেন, এত রেস্ট্রিকশন, এত ব্যারিয়ারের, এত রুলস ফলো করার দরকার নেই। আপনি জাস্ট দ্য টার্গেট অফ এ ল্যাঙ্গুয়েজ টু মেক আদার্স আন্ডারস্ট্যান্ড, অন্যকে বোঝানোটা হচ্ছে আপনার টার্গেট। এত গ্রামারের হিসাব, ওই ভুল হলে তেমন একটা কিছু যায় আসে না। কিন্তু আপনি যখন গ্রামাটিক্যাল সেকশনে থাকবেন তখন একটু কেয়ারফুলি এটা মেনটেন করার চেষ্টা করবেন। যেমন আমি বোঝাতে সাবজেক্টের পরে বারপির পরে আমরা যখন বারপির প্রেজেন্ট ফর্ম বসাই তখন 2+ বার বসাই। যেমন হি ওয়েন্ট টু কালেক্ট বুকস, টু দিয়ে বসে। কিন্তু আমরা যদি কখনো দেখি সাবজেক্টের পরে এটা যে ফর্মে হোক, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, যেটা হোক, আমরা যদি কখনো দেখি সাবজেক্টের পরে বারপির প্রেজেন্ট ফর্ম বসে আছে টু ছাড়া, তার মানে আমরা ওই টু ছাড়া বারটাকে বলবো বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ টেন্সে চলে কিন্তু ভয়েসে চলে না। যেহেতু ভয়েসে চলে না, তার মানে এটা যখন আমরা ভয়েসে কাজ করতে যাব এটাকে অবশ্যই ইনফিনিটিভ করে দেব। যেমন আই এম হেল্পড, I am helped to write English. আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, সবাইকে রিকোয়েস্ট করছি একটু ধৈর্য সহকারে দেখার জন্য। I am helped to write English by him. আমি আবার বলি, আমরা জানি সাধারণ সাবজেক্টের পরে বারের পরে প্রেজেন্ট ফর্ম বসাতে গেলে 2+ বার বসে। 2+ বারের নাম হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু কখনো কখনো আমরা কিছু বার দেখি যেসব বারগুলোর পরে বার বসাতে গেলে টু ছাড়া বার বসে, এবং টু ছাড়া যে বারটা এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ টেন্সে চলে কিন্তু ভয়েসে চলে না। যেহেতু ভয়েসে এটাকে ইনফিনিটিভ পরে দিতে হয়,
সেই জন্য এটা আমি আবার বলি কথাটা, সাবজেক্টের পরে বার, ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে গেলে টু প্লাস ভার্ব বসে, টু প্লাস ভার্বের নাম হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু আমরা যদি কখনো সাবজেক্টের পরে ভার্বের পরে ভার্বটা যদি টু ছাড়া দেখি, তখন এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে খালি ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ টেন্সে চলে কিন্তু ভয়েসে চলে না। যেহেতু ভয়েসে চলে না, সেজন্য ভয়েসে আসলে অবশ্যই ইনফিনিটিভ করে দিতে হয়। যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে আমি কাজ করেছি আই এম হেল্প বাই হিম বললে হতো এখানে, কিন্তু রাইটটাকে আমি টু করে দিয়েছি এভাবেই। তো আবার যদি বলি সাবজেক্টের পরে ভার্বের পরে ভার্ব বসে টু প্লাস ভার্ব বসে, টু প্লাস ভার্বের নাম হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু আমরা যদি কখনো দেখি সাবজেক্টের পরে ভার্বের পরে ভার্বটা টু ছাড়া বসে আছে, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ টেন্সে চলে কিন্তু ভয়েসে চলে না। যেহেতু ভয়েসে চলে না, সবগুলি সাধারণ নিয়মে কাজ করব, ওই বেয়ার ইনফিনিটিভটাকে টু প্লাস ভার্ব বসিয়ে ইনফিনিটিভ করে দিব, এটা হচ্ছে কথা। এবং বেয়ার ইনফিনিটিভ হিসেবে পৃথিবীতে এত বেশি শব্দ ব্যবহৃত হয় না, কিছু মাত্র শব্দ, যেমন হেল্প, মেক, সি, ওয়াচ, ডু, এইসব শব্দগুলি লেট শব্দ। কিন্তু লেট একটা শব্দ, এটাও আমি এখানে দেখাবো। লেট একটা শব্দ, সেটা টেন্সে ভয়েসে সব জায়গার মধ্যেই মূলত বেয়ার ইনফিনিটিভ অ্যাকসেপ্ট করে। যেমন হি হি লেটস মি কালেক্ট ইট, সে আমাকে এটা সংগ্রহ করার অনুমতি দেয়। তার মানে আই অ্যাম লেট, লেটের সব ফর্মে কীরকম, আই অ্যাম লেট কালেক্ট ইট বাই হিম। তো এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে টু ছাড়া, বেয়ার ইনফিনিটিভ। কিন্তু আমি বলেছিলাম বেয়ার ইনফিনিটিভ টেন্সে চলে কিন্তু ভয়েসে চলে না। ভয়েসে গেলে অবশ্যই ইনফিনিটিভ করে দিতে হবে। তবে লেট এমন একটা শব্দ, লেটের পরে চিরদিনই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মানে লেটের পরে চিরদিনই বেয়ার ইনফিনিটিভ হবে, এটা কখনোই ইনফিনিটিভ হবে না, সেটা টেন্সে হোক আর ভয়েসে হোক। লেট এমন একটা শব্দ, সেটা টেন্সে এবং ভয়েসের সব জায়গায় বেয়ার ইনফিনিটিভ অ্যাকসেপ্ট করে। কিন্তু লেট ছাড়া অন্য ওয়ার্ডগুলো যেমন হেল্প, মেক, সি, ডু, ওয়াচ, এইসব শব্দগুলো টেন্সে বেয়ার ইনফিনিটিভ অ্যাকসেপ্ট করবে কিন্তু ভয়েসে বেয়ার ইনফিনিটিভ অ্যাকসেপ্ট করবে না। যেহেতু বেয়ার ইনফিনিটিভ হবে না, তার মানে ওখানে টু প্লাস ভার্ব দিতে হবে। টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, আর টু বিহীন ভার্ব হচ্ছে এখানে মেন ভার্বের পরে ওটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে খালি ইনফিনিটিভ, টু ছাড়া ভার্ব, সাবজেক্টের পরে ভার্বের পরে যদি আমরা কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখি টু ছাড়া, ওটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর টু প্লাস ভার্ব দেখলে ওটা ইনফিনিটিভ। একটু ঝামেলা ছিল, সেজন্য বারবার ইয়ে করাচ্ছে। আচ্ছা, এরপরে যাচ্ছি, একটু জটিল ছিল। আচ্ছা, এরপরে যাচ্ছে অন্যগুলোতে। এরপর একটা স্ট্রাকচার রয়েছে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, এভাবে। যেমন এম টু, যেটা একটা স্পেস ইয়ে হয়ে গিয়েছে, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, এগুলো প্রথমে একটা স্ট্রাকচারগুলো লিখে নেবেন, তাহলে বুঝতে সহজ হবে। হ্যাভ টু, হ্যাজ টু, গোয়িং টু, এভাবেই। বা হচ্ছে যে অট টু, এটা হচ্ছে উচিত। আমি যদি একটা সেন্টেন্স এখানে দেখাই, আই এম, একটা দেখালে সবগুলো বোঝা যাবে। আই এম টু হেল্প দেম। প্যাসিভ হচ্ছে, আমি যদি এটাকে প্যাসিভ করি তাহলে হচ্ছে দে আর, কারণ এখানে এম রয়েছে, দের সাথে এম হয় না, এটার সাথে মিল করে বসাতে, দে আর টু বি হেল্পড, দে আর টু বি হেল্পড বাই মি, এভাবে কাজ করতে হবে। আমি আরেকটা দেখাই, আই এম গোয়িং টু হেল্প দেম, প্যাসিভ হচ্ছে, এগুলো জেনারেলের মতো না, এগুলো এক্সেপশনাল। প্যাসিভ হচ্ছে দে আর গোয়িং টু বি হেল্পড বাই মি। তো এখানে এই যে টু প্লাস ভার্ব যেটা থাকে, মূলত এটাকে ভয়েস করা হচ্ছে। টু প্লাস ভার্ব যেটা রয়েছে সেটাকেই মূলত ভয়েস করা হচ্ছে। আমি বলে দিই আরও কতগুলো এক্সাম্পল, এগুলো আপনারা একটু লিখে নেন, পরে বোঝার চেষ্টা করবেন। যেমন আই এম টু,
I am to write English. English is to be written by me. তারপর is রয়েছে, he is to open the door. The door is to be opened by him. They are to collect the book. The book is to be collected by them. He was to open the door. The door যেহেতু singular was, the door was to be opened by him. They were to open the door. The door was to be opened by them. We have to collect it. Have to বলেছি কিন্তু ইটের সাথে have হয় না, has. We have to collect it. It has to be collected by us. যদি বলে যে has to, he has to open the door. He এর সাথে has, তো ওই দিকটাকে the door এর সাথে has হবে. He has to open the door. The door has to be opened by him. যেমন going to, I am going to help them. I এর সাথে am হয়েছে কিন্তু they, আমার অবজেক্ট হচ্ছে ওই পাশে they এর সাথে আর হবে. I am going to help them. They are going to be helped by me. I am going to help them. They are going to be helped by me. Ought to, we ought to love our country. Our country ought to be loved by us. আশা করছি যেভাবে বলেছি এভাবে প্রথমে লিখবেন, তারপরে সিঙ্গুলার প্লুরাল হিসাব করে লিখলে হবে। আর যদি গার্ডিয়ানরা মোটামুটি যদি হেল্প করতে পারেন আপনার সন্তানদেরকে, বা হচ্ছে যে যদি ওরকম ফ্রেন্ড সার্কেল থাকে, একে অন্যকে সাহায্য করলে গ্রুপ স্টাডির মাধ্যমে এগুলো খুব চমৎকার হবে। এভাবে আমি এখানে লেকচার বোঝাচ্ছি কিন্তু আমি তো ফিডব্যাক পাচ্ছি না, দ্যাটস ওয়াই আই এম কনফিউজড এনাফ whether my students can understand or not. তারপর আমি আশাবাদী তারা যদি সিনসিয়ার থাকে তারা পারবে। আমি যদি আরেকটু বলি, আই এম টু বাই আ বুক. আ বুক ইজ টু বি বট বাই মি, এভাবে। আচ্ছা গিয়েছে এই স্ট্রাকচারটা। এছাড়া আর ওই রকম কোনো জটিল স্ট্রাকচার নেই। তারপরও আমি আরও কিছু, ভিডিওটা যদিও একটু লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু আমাকে আরও কিছু স্ট্রাকচার স্পেসিফিক্যালি এক্সেপশনাল যেহেতু এগুলো দেখাতে হবে, কারণ আমি পার্ট 3 ভিডিওটার মধ্যে ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভটা নিয়ে থাকবো, ওগুলো একটু জটিল রয়েছে। আচ্ছা আমি যদি এখন যাই যে এভাবে, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। সবাই খাতার মধ্যে লিখে নেবেন এগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। পেসিভ হচ্ছে আমার ইট ইজ টাইম দ্য ওয়ার্ক, the work should be done. It is time the work should be done. তারপর হচ্ছে ঠিক একইভাবে যদি আমি বলি যে ইট ইজ হাই টাইম, একই রকমের স্ট্রাকচার এগুলো। ইট ইজ টাইম, এখন সময় হচ্ছে, আর ইট ইজ হাই টাইম কথার অর্থ হচ্ছে এখন উপযুক্ত সময় হচ্ছে। ইট ইজ হাই টাইম টু হেল্প, দেম। আমি যদি পেসিভ করি তাহলে আসবে ইট ইজ হাই টাইম they should be helped, এইভাবেই চলবে। আরও যদি বলি আমি, ইট ইজ নেসেসারি টু কল ইন এ ডক্টর, ইট ইজ নেসেসারি আ ডক্টর শুড বি কল্ড ইন। ইট ইজ এসেনশিয়াল টু হেল্প দ্যাম, ইট ইজ এসেনশিয়াল দে শুড বি হেল্পড, এইভাবেই। আচ্ছা আরও যদি কিছু কথা বলি, উই ডিসাইডেড to collect the books. We decided to collect the books. এই পাশ থেকে যাচ্ছি, we decided the book should be collected. এইভাবেই মূলত কাজগুলো হবে। এছাড়াও আবার কিছু আরও এক্সেপশনাল রয়েছে, এগুলো হচ্ছে প্যাসিভ থেকে মূলত অ্যাক্টিভ হয়ে থাকে। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছি, যেহেতু আমরা এতটুকুতেই থাকি। আবার ভিডিওটাও লেন্দি হয়ে যাচ্ছে, 24 মিনিটস হয়েছে। আচ্ছা আরেকটু এগোতে থাকি। উই অর্ডার দেম টু ডু
দ্য ওয়ার্ক। যদি আমরা এভাবে বলি তাহলে হচ্ছে এই পাশ থেকে যাই, উই অর্ডারড দেম the work should be done। এইভাবেই আসলে মূলত এক্সেপশনালগুলো আমরা কাজ করতে পারি। আচ্ছা, এতটুকু তো গিয়েছে এক্সেপশনালগুলো, আমরা মোটামুটি এগুলো লিখে নিব, লিখে বোঝার চেষ্টা করব। আমি এবার যাচ্ছি একটু প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসার বিষয়টা আমি 30 মিনিটসের মধ্যে শেষ করার চেষ্টা করব। প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাচ্ছি এবার অনেকেই, কারণ আমি বলেছি ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ একটু জটিল, সেই জন্য আগামী পার্ট 3 ভয়েসের মধ্যে আমি ইন্টারগেটিভটা নিয়ে কাজ করব মূলত। আচ্ছা, এখন যাচ্ছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অনেকে বলে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ পারি না, এটা আসলে তেমন কিছুই না। আমরা বলি যে অ্যাক্টিভ মানে হচ্ছে কি টেন্সের স্ট্রাকচার, প্যাসিভ মানে হচ্ছে ভয়েসের স্ট্রাকচার। আমি যদি বলি যে এখানে আই এম হেল্পড, আমি 2-3টা দেখিয়ে দিলে হয়ে যাবে মূলত। আই এম হেল্পড বাই হিম। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এভাবে ঘুরতে থাকে। তো অবজেক্টটাকে আমি এখন, এটা রয়েছে কি প্যাসিভ বা প্যাসিভ ভয়েসে রয়েছে, আমি এখন যাচ্ছি অ্যাক্টিভ ভয়েসে। আমরা এতক্ষণ অ্যাক্টিভ থেকে প্যাসিভে গিয়েছি, এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে কীভাবে ঘুরতে হবে সেটা একটু বোঝার চেষ্টা করছি। হিম সাবজেক্ট হচ্ছে হি, এবং আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের স্ট্রাকচারে পড়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এবং আমরা যাচ্ছি এখন অ্যাক্টিভ মানে টেন্সের স্ট্রাকচার। তো প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সাবজেক্ট প্লাস থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি। এরপর হচ্ছে এইদিকে সাবজেক্ট অবজেক্ট হয়েছে। আই এম হেল্প, আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য এস বাই এস দিয়েছি। আবার সাবজেক্ট অবজেক্ট হচ্ছে। হি হেল্পস মি, এটাকে যদি আমরা একটু প্যাসিভ করি তাহলে এখন আই এম হেল্প বাই হিম। এইভাবেই যদি আমি আরও দেখাই যে হ্যাঁ প্যাসিভ, সেটা হচ্ছে আই এম রাইটিং। আচ্ছা, প্যাসিভ দিতে হবে আমাকে। ইংলিশ is being written by মি বা যেটাই হোক। তো আমি অ্যাক্টিভ ভয়েসের যাচ্ছি এখন। অ্যাক্টিভ মানে টেন্সের স্ট্রাকচার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। অবজেক্ট আমার, সাবজেক্ট হচ্ছে আই এম রাইটিং ইংলিশ। আমি ইংলিশ লিখছি, আমি একটু পরীক্ষা করে দেখি তো আসলে এটাকে হচ্ছে কিনা। আই এম রাইটিং ইংলিশ প্যাসিভ করলে ইংলিশ ইজ বিং রিটেন বাই মি। হ্যাঁ ঠিক আছে, এইভাবেই। আমি যদি প্রেজেন্ট পারফেক্টটাও একটু দেখাই, যদিও সময় খুব বেশি হয়ে যাচ্ছে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ, যেমন যদি বলে যে হি হ্যাজ বিন। আচ্ছা, এবার দিচ্ছি অবজেক্ট নেই বা এজেন্ট বা ডুয়ে নেই, কাতারা হচ্ছে সেই কথাটা আমি লিখলাম না। এই রকমের ক্ষেত্রে কী হবে? হি হ্যাজ বিন প্রেসড, তাকে প্রশংসা করা হয়েছিল। হি হ্যাজ বিন প্রেসড ইন ক্লাস, তাকে ক্লাসের মধ্যে প্রশংসা করা হয়েছে। তো কার দ্বারা এটা বলা হয়নি, কার দ্বারা এটা আমরা একটু চিন্তা করলে বের করতে পারি। ক্লাসের মধ্যে কে প্রশংসা করবে স্টুডেন্টকে? টিচার করবে। এটাই যদি বলে যে দ্য থিপ হ্যাজ বিন অ্যারেস্টেড, চোরকে গ্রেপ্তার করা হয়েছে, কে গ্রেপ্তার করবে? পুলিশ গ্রেপ্তার করবে। তো এভাবে যদি বলে যে রাস্তাটিকে ঝাড়ু দেওয়া হয়েছে, দ্য সুইপার, এভাবে যে ঝাড় দিয়েছে সেই হবে। তারপর হচ্ছে দ্য কার ইজ বিং ড্রাইভেন, কারটা চালানো হচ্ছে, দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য কার। এইভাবেই যদি বলে যে হ্যাঁ গাছটিকে দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, হ্যাঁ দ্য সাইক্লোন হ্যাজ আপরুটেড দ্য ট্রি। আমরা একটু চিন্তা করলেই খুঁজে বের করতে পারি। যদি বলা হচ্ছে দ্য ড্যাকোয়েটস ওয়ার কিল্ড, ডাকাতদেরকে হত্যা করা হয়েছে। MOB মোব মানে হচ্ছে উত্তেজিত জনতা। দ্য মোব কিল্ড দ্য ড্যাকোয়েটস ওয়ার কিল্ড, ডাকাতদেরকে, দ্য রবার্স ওয়ার কিল্ড, আর BBERS, দ্য রবার্স ওয়ার কিল্ড, ডাকাতদেরকে হত্যা করা হচ্ছে। তার মানে উত্তেজিত জনতা হত্যা করেছে সেভাবেই। তাহলে কি হচ্ছে? দ্য রবার্স ওয়ার কিল্ড পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর সাবজেক্ট হচ্ছে কি আমরা বের করলাম দ্য মোভ কিল্ড দ্য ড্যাকোয়েটস। এইভাবে আমরা একটু চিন্তা করলে মোটামুটি বের করতে পারবো যে কাজটা কার দ্বারা হচ্ছে, এটা আমরা নিজেরা খুঁজে বের করতে পারবো। আচ্ছা, যেমন হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। যদি বলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ কারা বলে? মানুষে বলে। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এভাবে আমরা একটু কেয়ারফুল হলে মোটামুটি এজেন্ট বা ডোয়ার, DOER ডোয়ার কর্তা বা এজেন্ট,
কার দ্বারা হচ্ছে এটা বোঝায়। যেমন হচ্ছে দ্য লেটার হ্যাজ বিন পোস্টেড, চিঠিটা ছাড়া হয়েছে। তো চিঠি কে ছাড়বে? যে নিয়ে গিয়েছে বাহক, সেই তো ছাড়বে সেটা। যেমন হচ্ছে বেয়ার, বেয়ার আমরা যদি বিয়ার বলি এটা হচ্ছে বেয়ার, HEAR হচ্ছে হে, HERE হিয়ে, এইরকম কথাগুলি। আচ্ছা, তো এখানে যদি আমি এটাকে অ্যাক্টিভ করি এখন, তাহলে হচ্ছে হি হ্যাজ বিন প্রেসড ইন ক্লাস, তাকে প্রশংসা করা হচ্ছে ক্লাসে। তাহলে কে করবে? আমি এই যে এখন বের করে ফেললাম দ্য টিচার। দ্য টিচার এটা অ্যাক্টিভ মানে প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্টের ভয়েসে ছিল। এখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল। দ্য টিচার হ্যাজ প্রেসড হিম ইন ক্লাস। এইভাবেই কথাগুলো। যদি বলে যে দ্য পুয়ার আর বিং হেল্প, গরিবদেরকে সাহায্য করা হচ্ছে, দ্য গভর্নমেন্ট হেল্প ইজ হেল্পিং দ্য পুয়ার, বা এরকমভাবেই আরও অনেকভাবে হতে পারে। উই আর গিভিং সামথিং টু দ্য পুয়ার, আমরা গরিবদেরকে কিছু দিচ্ছি, সামথিং ইজ বিং গিভেন টু দ্য পুয়ার বাই আস, এইভাবে কথাগুলো। আচ্ছা, তো এইভাবে আমরা একটু চিন্তা করতে পারবো। আমি আবারও বলি, যদি এগুলো বুঝতে কারো কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে। আর আমি এমনি টাইম টু টাইম লাইভে আসবো, এই জন্য বলেছি যে দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমি টাইম টু টাইম দুইটা চ্যানেলের মধ্যে লাইভে আসবো, যাদের যত রকমের প্রবলেম রয়েছে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এইগুলো যাচ্ছে হচ্ছে কি অ্যাক্টিভ থেকে পেসিভে। আমি যদি এখানে আরও এক্সেপশনালি কিছু কথা রয়ে গিয়েছে, যেমন ওয়ার্ড ইজ, একটু ভিডিওটা বড় হচ্ছে কিন্তু তারপরে রিকোয়েস্ট ইউ টু ওয়াচ ইট উইথ প্যাশেন্স, ধৈর্য সহকারে একটু দেখবেন। হোয়াট ইজ লটেড, কারণ আমি ওইভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, ভাগ্যে লিখা না যায় খণ্ডন। তো এটা হচ্ছে একটা প্যাসিভ। তো আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি, সেটা হচ্ছে এখানে এজেন্ট দেওয়া নেই বা কার দ্বারা সেটা দেওয়া নেই। হোয়াট ইজ, যেটা ভাগ্যে লিখে না যায় খণ্ডন, কার দ্বারা খণ্ডানো যায় না? আমাদের দ্বারা খণ্ডানো যায় না। তো এটা কি ছিল? এটা হচ্ছে মূলত প্যাসিভ। আর আমি যখন যাচ্ছি অ্যাক্টিভের ক্ষেত্রে, অ্যাক্টিভে যদি যাই তাহলে আমার ওই পেছনের অংশটাকে আগে অ্যাক্টিভে নিতে হবে। উই ক্যানট ব্লট হোয়াট ইজ লটেড। কেউ যদি বলে যে স্যার আমি হোয়াট ইজ লটেড এটাকেও কাজ করবো, এটাকেও চেঞ্জ করতে চাই, তাহলে তখন আমরা বলতে পারি উই ক্যানট ব্লট হোয়াট গড, GOD, গড লটস, LOTS, এভাবেও করতে পারি। আচ্ছা, আমি যদি আরও বলি সরি, হোয়াট ক্যানট বি কিওর, হোয়াট ক্যানট বি কিওর মাস্ট বি, হোয়াট ক্যানট বি কিওর মাস্ট বি এন্ডিওর্ড। হোয়াট ক্যানট বি কিওর মাস্ট বি এন্ডিওর্ড, এটাকে যদি যাই তাহলে আমরা আবার এটুকুকে আগে বেশি করে অ্যাক্টিভে নিয়ে যাই। যা প্রতিকার করা যায় না তা সহ্য করতেই হবে, এরকম। তো তাহলে এটা ছিল কি প্যাসিভ। আমি এই স্টেজের মধ্যে সবগুলো মূলত কি দেখাচ্ছে, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ না, মূলত এটা ছিল প্যাসিভ থেকে অ্যাক্টিভ হচ্ছে। আসলে এগুলো সবগুলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সরি প্রথমেই খেয়াল করিনি। প্যাসিভ থেকে অ্যাক্টিভে করাচ্ছি, এগুলো সব প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভে যাবে। আগে বলেছি প্যাসিভ মানে ভয়েসের স্ট্রাকচার, অ্যাক্টিভ মানে টেন্সের স্ট্রাকচার, এইভাবে চলবে। তো আমি এখানে যদি যাই প্যাসিভ, এখানে হোয়াট ক্যানট বি, ঠিক আছে, এটা প্যাসিভ ছিল। আমি এখন অ্যাক্টিভে যাচ্ছি। অ্যাক্টিভ, উই ক্যানট সরি, উই মাস্ট এন্ডিওর, আমাদের অবশ্যই সহ্য করতে হবে। হোয়াট ক্যানট বি কিওরড। আচ্ছা, এইভাবেই ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, আমি আর বড় করছি না। প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে কিছু জটিল বিষয় থাকে, আমি টোটালি এখানে চেষ্টা করেছি। আমার পার্ট 3 আসতে হবে, যেহেতু আমি কমপ্লিট করতে পারিনি। পার্ট 1-এ ছিল অ্যাসার্টিভ নিয়ে, পার্ট 2-তে ছিল এক্সেপশনাল ওয়ার্ডসগুলো নিয়ে, পার্ট 3-তে থাকবে ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ নিয়ে, এবং ওখানেও হাতে সময় থাকলে আরও একটু এক্সেপশনাল কিছু কাজ করাবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো ধৈর্য সহকারে বোঝার জন্য এবং দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আমি লাইভে আসবো, যত রকমের প্রশ্ন থাকবে আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। আশা করি অনেকের জন্যই খুবই উপকার হবে। বোঝার ক্ষেত্রে তেমন একটা কঠিন হবে বলে মনে হয় না। বারবার দেখতে হবে, খাতায় লিখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সিনসিয়ারিটি থাকলে কোনোভাবেই ব্যর্থ হওয়ার প্রশ্নই আসে না।
আগামীতে আরও ইউজফুল ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই বাই।